সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলছে। বোর্ড কর্তৃক নির্দেশিত যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে সেগুলো তোমরা অলরেডি প্রথম অ্যাসাইনমেন্ট অর্থাৎ প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছো। তোমরা তৃতীয় সপ্তাহের কেমিস্ট্রির অ্যাসাইনমেন্ট করছো অনেকেই, আবার অনেকেই বলছো স্যার আগের যে অ্যাসাইনমেন্টটা দিয়েছিলেন সেই অ্যাসাইনমেন্টের মতো করে আবার যদি আমাদের ক্লাস নিতেন। তো আমি সেই লক্ষ্যেই আজকের ক্লাসটি করছি। আশা করি তোমরা ক্লাসটি সম্পূর্ণ যদি দেখো তাহলে তোমরা 100% সঠিক যে উত্তরটি সেই উত্তরটি তোমরা করতে পারবে অ্যাসাইনমেন্টের। আর অ্যাসাইনমেন্টের উপরে আসলে তোমাদের ভালো একটা প্রভাব পড়বে বোর্ডের পরীক্ষায়, এটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। সুতরাং অ্যাসাইনমেন্টগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় এবং তোমরা কিন্তু অ্যাসাইনমেন্টে বোর্ড কর্তৃক নির্দেশ অলরেডি তোমরা জেনেছো যে ব্ল্যাক পেন ইউজ করতে হবে। তো সেইটা তোমরা সেই যে সেই নির্দেশনা মেনেই অ্যাসাইনমেন্টের কার্যক্রমগুলো করবে। আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সেকেন্ড অ্যাসাইনমেন্ট আমরা করব। আমরা শুরুতেই প্রশ্নগুলো জেনে নিব। আমি জাস্ট প্রশ্নগুলো এখানে তোমাদের একটু আলোচনা করতে চাই। অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। তাহলে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে সবাই আমরা খাতায় লিখে ফেলি। গ্যাসের ধর্ম এবং আদর্শ ও বাস্তব গ্যাস। তোমরা অলরেডি সবাই এই প্রশ্নটি পেয়েছো। তোমাদের এই প্রশ্নটা সুন্দর করে আশা করি যে পড়া হয়ে গেছে সবার। এবার আমরা দেখব শিখন ফলে কি কী চেয়েছে। বয়েল সালস গেল লুসাকের সূত্র, বয়েলস ও সালসের সূত্রের সমন্বয় ব্যাখ্যা করতে পারবে। আমি আগের ক্লাসেও বলেছিলাম এই অ্যাসাইনমেন্টগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের শর্ট সিলেবাসটি ভালো করে পড়তে পারো। তোমরা এই অ্যাসাইনমেন্টগুলো নিজেরা করবে, কিন্তু আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য ভালো মার্কস ক্যারি করতে পারো যেন সেই জন্য আমি এই অ্যাসাইনমেন্টে দিয়েছি। তোমরা এই অ্যাসাইনমেন্টের সাথে যাদের অ্যান্সারটি মিলে যাবে তাহলে তো তাদের কোনো সমস্যা নেই। আর যদি অনেক বেশি ডিফারেন্স থাকে তাহলে তুমি তোমার অ্যাসাইনমেন্ট কারেকশান করে আবার নতুন করে করতে পারো। তো অলরেডি তোমরা করে ফেলেছো অ্যাসাইনমেন্ট। আর অ্যাসাইনমেন্ট আসলে নিজেরাই করতে হবে, এটা কারোর জাস্ট সাহায্য সহযোগিতা নেওয়া যাবে, বাট হুবহু কপি করা যাবে না। এটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। একজনের সাথে আর একজনের অ্যাসাইনমেন্ট হুবহু মিল থাকবে না। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমাদের এই ক্লাসটি দেওয়া। সেকেন্ড যে কোটেশনটা চেয়েছে, বয়েল সালস গ্যালুসাক অ্যাভোগাড্রো সূত্র হতে আদর্শ গ্যাসের সমীকরণ ব্যাখ্যা করতে পারবে। ডাল্টন আংশিক চাপ সূত্র হতে গ্যাস মিশ্রণের মোট চাপ নির্ণয় করতে পারবে। গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যের ভিত্তিতে গতিশক্তি ব্যাখ্যা করতে পারবে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের পার্থক্য করতে পারবে। বাস্তব গ্যাস সমূহের আদর্শ গ্যাসের আচরণ করার শর্ত ব্যাখ্যা করতে পারবে। আচ্ছা, তো এই আসলে তোমাদের শর্ট সিলেবাসে এই ধরনের টপিকসগুলো রয়েছে। তো আমাদের এই শিখন ফল বা বিষয়বস্তু এগুলো, বাট বিষয়বস্তু থেকে যেগুলো স্পেসিফিকভাবে চেয়েছে সেগুলো হচ্ছে নির্দেশনা বা সংকেত ধাপ পরিধি এখানে দেওয়া আছে, যেটা গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন, অর্থাৎ এইটা হচ্ছে চালসের সূত্রের সূত্র এবং চালসের সূত্রের ব্যাখ্যা। তারপরে কি চেয়েছে গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্যসমূহ ব্যাখ্যা, গ্যাসের গতিশক্তি নির্ণয়, ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ, ম্যাথমেটিক্স একটা, আদর্শ গ্যাস বাস্তব গ্যাস এবং মোলার গ্যাস ধ্রুবক ব্যাখ্যা। আচ্ছা, এবার নির্দেশক যেগুলো স্পেসিফিকভাবেই প্রশ্ন আকারে আছে। চালসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা এবং পরম তাপমাত্রা স্কেল ব্যাখ্যা। আচ্ছা, এটা খুব সুন্দরভাবে সঠিকভাবে আমি লিখেছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এটা জাস্ট যেভাবেই চেয়েছে সেভাবেই আনসার করা হয়েছে।
গ্যাসের গতিরোধে স্বীকার্যসমূহ উল্লেখ এবং এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করো। এটাও আমি করে দিয়েছি। স্থির তাপমাত্রায় যে ম্যাথটা আছে এখানে তোমরা পড়ে নাও, এই ম্যাথটাও করে দেওয়া হয়েছে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য উল্লেখ করে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রায় এইটাও আমি দিয়ে দিয়েছি। তাহলে আমরা অ্যান্সারে চলে যাই। অধিকাংশ সঠিক অ্যান্সারে আমরা চলে যাই। কীভাবে একেবারে 100% সঠিক অ্যান্সার আমরা করতে পারবো? দেখো, এখানে আমি লিখে দিয়েছি গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক স্থাপন। প্রথমে যেটা চেয়েছে তা চার্লসের সূত্রই তুমি প্রথমে লিখবে। ওখানে বলে দিয়েছে যে চার্লসের সূত্রটি লিখতে হবে। হ্যাঁ, তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তনের 273 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। যদি স্থির চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের বেলায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হয় V0 লিটার, T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর আয়তন হবে V1 লিটার, T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা V2 লিটার হয়, তবে সূত্রানুসারে সমীকরণটি হবে কেমন? V1 ওই যে বলছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 273 ভাগের 1 ভাগ হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে এখানে দেখো আমরা বৃদ্ধি আকারে দেখাইছি 273 প্লাস T1 বাই 273, হ্যাঁ, V1 অর্থাৎ আয়তন T1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর যখন T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হবে তখন হচ্ছে এর আয়তন হবে V0 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273। এবার সমীকরণে আমরা এখানে দুইটা দিয়ে দিয়েছি 1 আর 2। 1 নংকে 2 নং দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এইরকম একটা সমীকরণ পাবো। দেখো, V0 কাটা যায়, 273 কাটা যায়, উপরের 273 প্লাস T1 বাই 273 প্লাস T2। আচ্ছা, এখন আমরা কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের সম্পর্ক হতে জানি, যদিও আমরা পরবর্তীতে এই সম্পর্কটা লিখেছি। 273 প্লাস T ডিগ্রি সেলসিয়াস হচ্ছে ক্যাপিটাল T কেলভিন। তাহলে এই উপরের অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, এই যে 273 প্লাস T1কে ক্যাপিটাল T1 আর নিচেটাকে ক্যাপিটাল T2। ওকে, দেন আমরা এই অংশটা বাদ দিয়ে এটা ক্লিয়ার করে লিখেছি এখানে বাদ দিয়ে। তারপরে আমরা একটু সাজিয়ে লিখেছি এই T1কে V1-এর নিচে এবং V2কে হচ্ছে T2-র উপরে নিয়েছি। এখানে কোনাকুনি আসলে ইন্টারচেঞ্জ করেছি, অর্থাৎ সাধারণভাবে V/T আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি উপরের এই লাইনটাতে যে V1/T1, V2/T2, আরও যদি এখানে হয় আয়তনের তাপমাত্রা সম্পর্ক V3/T3, V4/T4 এভাবে আসবে। অর্থাৎ সাধারণভাবে আমরা যদি লিখি তাহলে V/T = K। এখানে K হচ্ছে ধ্রুবক, অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক আমরা বলতে পারি বা ধ্রুবক। তো V সমান কি KT, কোনাকুনি যদি গুণ করি। এখন এই কেটাকে উঠিয়ে সমানুপাতিক ধ্রুবকটাকে উঠিয়ে যদি আমরা সমানুপাতিক চিহ্ন ব্যবহার করি তাহলে V সমানুপাতিক T। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আমাকে বলো যে এই যে V সমানুপাতিক T এটাকে কী লেখা যায়? সূত্র অনুসারে কী লেখা যায়? লেখা যায় স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার কেলভিন বা পরম তাপমাত্রার সমানুপাতিক, এটা লেখা যায়, তাই না? তো এটাই আমরা লিখেছি এখানে তাপমাত্রা সমানুপাতিক। ইহাই হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক সূত্র বা সম্পর্ক। নেক্সট যে অংশটা সেই অংশটা আমরা দেখব যে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রা ও পরম তাপমাত্রার স্কেল প্রতিষ্ঠা। যে তাপমাত্রায় চার্লস বা গেলুসেকের সূত্রানুসারে গ্যাসের আয়তনের বিলুপ্তি ঘটে, অর্থাৎ গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এই তাপমাত্রা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। চাপ অপরিবর্তিত রেখে যে কোনো গ্যাসের তাপমাত্রা -273 ডিগ্রি সেলসিয়াসে হ্রাস করা হলে চার্লসের সূত্রানুসারে ওই গ্যাসের আয়তন শূন্য হবে। যেমন চার্লসের সূত্র মতে আমরা একটু আগে দেখেছি যে T হচ্ছে 273 প্লাস T বাই 273। এখন আমরা এখানে কি লিখতে পারি? দেখো এখানে হচ্ছে T সমান -273 যদি বসাই তাহলে VT হচ্ছে 273 ইন্টু -273 ডিভাইডেড বাই হচ্ছে 273। এখানে অবশ্য V0 হবে
আচ্ছা, সেই এখানে ভি নট ইন্টু জিরো মানে ভি নট হয়ে জিরো হয়ে যায়। অর্থাৎ এখানে তুমি দেখো যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন, এই ভিটি এর মান হচ্ছে এখানে কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। ওকে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াসকে শূন্য ধরে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড কেলভিন, হ্যাঁ, তাপমাত্রা পরিমাপের একটি নতুন স্কেল প্রণয়ন করেন, যার প্রতি কেলভিন বিভাগ সেলসিয়াস স্কেলের বিভাগের সমান। এই স্কেল অনুযায়ী তাপমাত্রাকে কেলভিন বলা হয়, কেলভিন এককে প্রকাশ করা হয়। তো কেলভিন স্কেলে তাপমাত্রাকে বড় হাতের টি, এই যে ক্যাপিটাল টি দ্বারা নির্দেশ করা হয়, যেহেতু 0 কেলভিন হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কি সম্পর্ক? টি কেলভিন ইজ ইকুয়াল টু হচ্ছে 273 প্লাস স্মল টি ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ হচ্ছে কেলভিন স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক, এবং আমরা পরম শূন্য তাপমাত্রা স্কেল প্রতিষ্ঠা করে এই সম্পর্কটা স্থাপন করলাম। আশা করি আমাদের এই যে প্রশ্নটা 4 নম্বরের, এই 4 নম্বরের মধ্যে আমরা যদি এটুকু সঠিকভাবে লিখতে পারি তাহলে আশা করি যে সবারই ভালো মার্কস আসবে। নেক্সট আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চনে। আদর্শ গ্যাসের অবস্থার গ্যাসের গতিতত্ত্বের মূল স্বীকার্যসমূহ ওখানে চেয়েছে। মূল স্বীকার্যসমূহ তোমরা অনেকেই হয়তো গাইড বই দেখেছো যে মৌলিক যে স্বীকার্যসমূহ বা মূল স্বীকার্যসমূহ গ্যাসের, সেগুলো বিভিন্ন এলোমেলোভাবে রয়েছে। আমি এটি সুন্দর করে নোট করে রেখেছিলাম তোমাদের জন্য। আমি ক্লাসে এই নোটটা দিয়ে থাকি সেকেন্ড ইয়ারে। তো সেই নোটের থেকেই আমি পিকচার তুলে তোমাদের দিয়েছি। দেখো এখানে আছে গ্যাসের গঠন। ফার্স্ট মৌলিক স্বীকার্যের মধ্যে তোমার আসবে গ্যাসের গঠন। সকল গ্যাস অসংখ্য ক্ষুদ্র গোলাকার ও স্থিতিস্থাপক কণা দ্বারা গঠিত। এসব কণাকে অণু বলে, তবে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে এসব কণা হচ্ছে পরমাণু। গ্যাসাণু গাণিতিক দৃষ্টিকোণ থেকে বিন্দুর ন্যায়, একটা বিন্দু অর্থাৎ এরকম একটা বিন্দুর ন্যায়। গ্যাসের প্রতিটি অণুর ভর ও আকৃতি একই গ্যাসের ক্ষেত্রে সমান, কিন্তু ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। যেমন হাইড্রোজেন গ্যাসের ভর আকৃতি অক্সিজেন গ্যাসের থেকে আলাদা আলাদা হবে, বাট হাইড্রোজেন গ্যাসের সকল অণুর ক্ষেত্রেই আকৃতি একই রকম হবে। ওকে, গ্যাসের আয়তন। গ্যাসের নিজস্ব আয়তন গ্যাসাধারের অর্থাৎ গ্যাস পাত্রের আয়তনের তুলনায় অতিশয় নগণ্য, মানে খুবই নগণ্য। গ্যাস অণুর গতিশীলতা। গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে প্রচণ্ড বেগে অবিরাম ভ্রমণ করে। অণুগুলো পরস্পরের সাথে বা আধারের দেয়ালের সাথে সংঘর্ষে লিপ্ত হবার পূর্ব পর্যন্ত সরল পথে ভ্রমণ করে। গ্যাস অণুর আকর্ষণ বিকর্ষণ। গ্যাসাণুসমূহের গ্যাসাণুসমূহ পরস্পরকে কোনোরূপ আকর্ষণ বা বিকর্ষণ করে না। গ্যাসাণুর গতিবেগ। প্রতিটি আণবিক সংঘর্ষই কেমন স্থিতিস্থাপক, তাই না? সুতরাং পারস্পরিক সংঘর্ষের ফলে অণুগুলোর শক্তি কখনোই নষ্ট হয় না এবং গতিবেগেরও কোনো পরিবর্তন হয় না। গ্যাসীয় চাপ। প্রতি একক সময়ে একক ক্ষেত্রফলে ধারকের দেয়ালের সাথে গতিশীল অণুগুলোর সংঘর্ষের কারণে গ্যাসীয় চাপের সৃষ্টি হয়। গড়মুক্ত পথ। দুটো সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বসমূহের গড়মানকে অণুর গড়মুক্ত পথ বলে। সংঘর্ষের সময়। অণুগুলোর পারস্পরিক সংঘর্ষের জন্য যে সময় ব্যয় হয় তা দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময়ের তুলনায় অতি নগণ্য। গ্যাসের গতিশক্তি এর পরম বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। অভিকর্ষ শক্তির প্রভাব। গ্যাসের অণুগুলোর গতির উপর অভিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই। তো এই 10টা যে স্বীকার্য, এই 10টা স্বীকার্য তুমি সঠিকভাবে দিবে, তাহলে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। নেক্সটে চলে আসি এর দ্বিতীয় যে বাকি অংশটা, সেই অংশে কিন্তু বলেছে এসটিপিতে এক অণু কার্বন ডাইঅক্সাইড গ্যাসের গতিশক্তি হিসাব করো। তাহলে গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা জানি যে কোনো গ্যাসের একটি অণুর গড় গতিশক্তি হচ্ছে 3/2 RT ডিভাইডেড বাই NA, অর্থাৎ 3RT ডিভাইডেড বাই 2NA। এখানে এসটিপিতে আর এর মান হচ্ছে 3.314 জুল পার কেলভিন পার মোল। টি হচ্ছে অর্থাৎ তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন,
অর্থাৎ 273 কেলভিন। এন এ অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10⁻23 অণু পার মোল। এখন কার্বন ডাইঅক্সাইডের একটি অণুর গতিশক্তি, জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিয়েছি, আর এর মান, টির মান আর এন এর মান হিসাব করে তুমি দেখবে যে 5.65 ইন্টু 10⁻21 বা 10⁻21 জুল পার মলিকুল। ভালো করে মনে রাখবে, একটি অণুর গতিশক্তি অর্থাৎ প্রতি অণুর গতিশক্তি এখানে জুল পার মলিকুল, এটা তোমরা অবশ্যই উল্লেখ করবে। শুধু জুল লিখলে কিন্তু মার্কস কম পেতে পারো। ওকে, নেক্সটে চলে যাই আমরা। গ নাম্বার কোয়েশ্চনে কী ছিল বলো? ছিল একটা ম্যাথ ছিল নাকি? এখানে বলছিল যে 3টা গ্যাস একটা পাত্রে মিশ্রিত অবস্থা আছে, তো প্রতিটা গ্যাসের মোল ভগ্নাংশ নির্ণয় করো। আমি সংক্ষেপে বললাম, তো তোমাদের কাছে অলরেডি প্রশ্ন রয়েছে, তোমরা প্রশ্ন থেকে একটু মিলিয়ে নেবে। আমি মূল যে ইয়াটা সেটা বলবো। এটা ডাল্টনের আংশিক চাপ সূত্রের মাধ্যমে অঙ্কটা আমাদের করতে হবে। আংশিক চাপ সূত্র এবং মোল ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক সূত্রের মাধ্যমে ম্যাথটা আমরা শেষ করব। বাট প্রথমত হচ্ছে ডাল্টন আংশিক চাপ সূত্রের মাধ্যমে আমরা মোট চাপ নির্ণয় করব। তো কীভাবে করব? প্রতিটা গ্যাস যদি আলাদা আলাদা পাত্রে থাকে, হ্যাঁ, তাহলে তাদের আংশিক চাপ পাওয়া যায়। যেমন এখানে কী আছে? সিলিন্ডারের আয়তন ভি ইজিক্যাল টু হচ্ছে 1.0 লিটার, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 400 মিলিলিটার ছিল। আমরা সেটাকে লিটারে নিয়ে নিলাম, 1000 দিয়ে ভাগ করে। চাপ ছিল 1 অ্যাটমসফিয়ার। তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এর আয়তন হচ্ছে 500 মিলিলিটার, আয়তনে সেটাকে লিটারে নিয়ে নিলাম। চাপ হচ্ছে এখানে আবার ছিল হচ্ছে মিলিমিটারে, সেই মিলিমিটার থেকে আমরা অ্যাটমসফিয়ারে নিলাম 760 দিয়ে ভাগ করে, যদি একই রকম একক হতে হবে। তারপরে হচ্ছে মিথেন, এর আয়তন হচ্ছে মিলিলিটার থেকে লিটারে নিলাম আমরা। চাপ হচ্ছে এখানে হচ্ছে কি ছিল? কিলো প্যাসকেল ছিল, সেখান থেকে আমরা হচ্ছে অ্যাটমসফিয়ার নিব। তো অ্যাটমসফিয়ার নিতে হলে কিলো প্যাসকেল থেকে 101.325 দিয়ে ভাগ করতে হয়। তো এটা হচ্ছে এসটিপিতে চাপ কিলো প্যাসকেলে, তো ভাগ করলে এখানে অ্যাটমসফিয়ারে চলে যাবে। তারপরে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক আরের মান হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল, এই এককে লিখতে হবে। কেন বলো তো? এখানে আমরা লিটার অ্যাটমসফিয়ার নিয়ে আয়তন আর চাপের হিসাব করতেছি, সুতরাং আরের এখানে কয়েকটি হচ্ছে আরের রয়েছে, মান রয়েছে। একটা এসআই একক, তারপরে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার একক আছে, তারপরে ক্যালোরি এককে আছে, বিভিন্ন এককে আরের মান আছে। সুতরাং আমাদের অবস্থা বুঝে আমাদের আরের মান লিখতে হবে। কখনো কখনো আমরা আরের মান এসআই এককে লিখি। আমরা আগের ম্যাথটাতে ক্ষয়ে আমরা দেখেছি এসআই এককে আরের মান বসিয়েছিলাম, আর এখানে হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আমাদের মান বসাতে হবে। আচ্ছা, নেক্সটে চলে যাই আমরা। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আংশিক চাপ কী বলো তো? আংশিক চাপ হচ্ছে যে P1 V1 ডিভাইডেড বাই ভি, মোট আয়তন, তাই না? তো এটা হচ্ছে বয়েলের সূত্র থেকে এটা লেখা হয়েছে মেইনলি। তো তারপরে হচ্ছে আমরা নাইট্রোজেন ডাইঅক্সাইডের আংশিক চাপ বের করবো একইভাবে, আমরা অলরেডি মানগুলো জানি। তারপরে হচ্ছে মিথেন গ্যাসের আংশিক চাপ বের করব। তো মিশ্রণের মোট চাপ, আংশিক চাপগুলো যোগ করলে মিশ্রণের মোট চাপ 1.507 অ্যাটমসফিয়ার পেলাম। তো কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ হচ্ছে আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ, আংশিক চাপ ডিভাইডেড বাই মোট চাপ। তাহলে সেই মানগুলো বসিয়ে এখানে আমরা পেয়ে গেছি, আনসারটা হচ্ছে 0.265। তারপরে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ হচ্ছে এখানে ভাগ করে আমরা পাইছি কত? 0.49034 ডিভাইডেড বাই আছে 1.507। তোমরা নিজেরাই তোমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করবে। 0.327। তারপরে হচ্ছে মিথেনের হচ্ছে মূল ভগ্নাংশ, লাস্ট হচ্ছে 0.407, এটা আনসার। তো তোমরা এই হিসাবগুলো নিজেরা ক্যালকুলেশন করবে, কারণ আমি মোবাইলের ক্যালকুলেটর ব্যবহার করেছি। তোমরা আশা করি যে যার যার ক্যালকুলেটর রয়েছে সেই ক্যালকুলেটর দিয়ে নিজেরা হিসাবগুলো করে ফেলবে। নেক্সটে আমরা চলে যাই। লাস্ট কোয়েশ্চেন কি ছিল? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস। আচ্ছা,
আদর্শ গ্যাস কী বলো তো? আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের শর্ট আমরা কী লিখব? বৈশিষ্ট্যগুলো লিখব। তো আমরা এখানে যে সংজ্ঞা দেওয়া আছে সংজ্ঞার আকারে লিখব না, আমরা লিখব আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য, তারপর লিখব বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য। বাট বৈশিষ্ট্য লেখার সময় অবশ্যই আমরা সংজ্ঞাটা লিখে ফেলব উপরের। আদর্শ গ্যাসে যে গ্যাস সব তাপমাত্রা চাপে গ্যাস সূত্রসমূহ যথা বালসালসাবেকের সূত্র পুরোপুরি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তারপরে আমরা বলবো আদর্শ গ্যাস সকল তাপমাত্রা চাপে PV = nRT সমীকরণ মেনে চলে। তারপরে স্থির তাপমাত্রা আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির আয়তনের উপর নির্ভরশীল নয়, অর্থাৎ ΔU/ΔVT হচ্ছে 0। এখানে ইউ হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, ভি হচ্ছে গ্যাসের আয়তন, টি হচ্ছে কেলভিন তাপমাত্রা বোঝে। এবার বাস্তব গ্যাস, বাস্তবে যে সকল গ্যাস পাওয়া যায় তাদেরকে বাস্তব গ্যাস বলা হয়। তো এটাই বাস্তব গ্যাসের সংজ্ঞা। আর বাস্তব গ্যাসসমূহ PV = nRT সমীকরণ মেনে চলে না। বাস্তব গ্যাসের অনাদর্শ গ্যাসও বলা হয় বাস্তব গ্যাসকে। নাইট্রোজেন, তারপরে হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সবই হচ্ছে বাস্তব গ্যাস। বাস্তব গ্যাসগুলো পুরোপুরি গ্যাসীয় সমীকরণ PV = nRT সমীকরণ মেনে চলে না। তবে নিম্নচাপে যেমন 1 অ্যাটমসফিয়ার চাপ এবং তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ মোটামুটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। চাপ যতই নিম্ন এবং তাপমাত্রা যতই উচ্চ হয় বাস্তব গ্যাসসমূহের আচরণ ততই আদর্শ গ্যাসের ন্যায় হয়। কিন্তু উচ্চ চাপ এবং নিম্ন তাপমাত্রায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসের যথেষ্ট বিচ্যুতি ঘটে। আমি এখানে নাম্বার দিয়ে রেখেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য হলো ভ্যান ডার ওয়ালস সমীকরণ কি P + n²A/v² × V - nV = nRT। এই হচ্ছে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো। আর আদর্শ গ্যাসের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম। তাহলে এই বৈশিষ্ট্যগুলো তুমি বইয়েও আছে, খুব সুন্দর করে তুমি বৈশিষ্ট্যগুলো লিখবে, অন্ততপক্ষে 4টা করে বৈশিষ্ট্য যেন হয়। হ্যাঁ, এটা তুমি ভালো করে মাথায় রাখবে এবং সুন্দর করে লিখবে। নেক্সট যে দ্বিতীয় অংশটা, সেই দ্বিতীয় অংশটা আমরা দেখছি মোলার গ্যাস ধ্রুবক আর এর মাত্রা নির্ণয়। এটা হচ্ছে সর্বশেষ কোয়েশ্চানের সর্বশেষ অংশটা। আমরা জানি আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হলো PV = nRT। এখান থেকে কী লেখা যায়? R = PV/NT। এটাকে আমরা একটু বিস্তারিতভাবে লিখেছি P × V × 1/T × 1/N। এই সমীকরণের ডান দিকের বিভিন্ন পদের মাত্রা বিবেচনা করে আমরা পাই P সমান কি বলো? চাপ। P হচ্ছে চাপ। বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফলকে আবার লেখা যায় দৈর্ঘ্য স্কোয়ার, আয়তনকে লেখা যায় দৈর্ঘ্য কিউব, কেলভিন হচ্ছে টি আর এন হচ্ছে মোল সংখ্যা। তো আর এর এই যে ডান পাশের অংশটা গুলো বসিয়ে যদি দিই, বল বাই দৈর্ঘ্য স্কোয়ার ইন্টু দৈর্ঘ্য কিউব ইন্টু হচ্ছে 1/কেলভিন ইন্টু 1/, মোল সংখ্যা। আচ্ছা বলো আমাকে, উপরে এই যে দৈর্ঘ্য হচ্ছে নিচে স্কোয়ার আছে, দৈর্ঘ্যর নিচে আছে কি স্কোয়ার, আর উপরে এখানে আছে দৈর্ঘ্য কিউব। তাহলে কাটাকাটি গেলে কি একটা দৈর্ঘ্য থেকে যায় না? থেকে যায়। বল ইন্টু দৈর্ঘ্য উপরে লিখে দিলাম আর কেলভিন আর মোল সংখ্যাকে নিচে লিখে দিলাম, তাই না? এবার বল আর দৈর্ঘ্য, আচ্ছা আমাকে বলো যে বল প্রয়োগ করার ফলে যদি বলের প্রয়োগ বিন্দুর দিকে বস্তুর কিছুটা সরণ ঘটে, তাহলে সেই বল এবং সরণের গুণফলকে কি বলে বলো তো? কাজ বা শক্তি বলা হয়। বল দৈর্ঘ্যকে বলা হয় কি? কাজ, তাই না? ফিজিক্সে তোমরা শিখেছো কাজের সংজ্ঞা। আর হচ্ছে কেলভিন আর মোল সংখ্যা নিচে লিখলাম আমরা। এটাকেই আমরা ডান পাশে এইভাবে আমরা লিখতে পারি, কাজ কেলভিন পার 1, মোল পার 1, তাই না? অর্থাৎ পার কেলভিন পার মোল, এভাবে আমরা লিখতে পারি, কাজ পার কেলভিন পার মোল। ইহাই হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা সমীকরণ। তো এই মোলার গ্যাস ধ্রুবকের মাত্রা হচ্ছে চেয়েছে, এভাবে তোমরা সঠিকভাবে আশা করি লিখতে পারবে। বইয়ে তোমাদের অলরেডি যারা বইয়ে দেখেছো অনেকে দেখবে যে এই কেলভিনের জায়গায় রয়েছে ডিগ্রি কোথাও কোথাও। হ্যাঁ, যদি এই ডিগ্রি লেখো এখানে তাহলে কিন্তু তোমার ভুল হবে। আমি আবার বলি যে এটা ভালো করে মনে রাখবা, তাপমাত্রা হবে কি বলো? কেলভিন। তাপমাত্রা কিন্তু কেলভিনে হবে, ডিগ্রিতে হবে না। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, কিন্তু এটুকুই ছিল। তো আশা করি তোমরা ক্লাসটি খুব ভালো করে মনোযোগ সহকারে দেখেছো, আর সবারই আশা করি সঠিকভাবেই তোমরা অ্যাসাইনমেন্টটি করতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। সবাই বেশি করে স্টাডি করবে, স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবে, আর
সবাই সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ।